স্বাগত। এখন সকালে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। এই যে মূল্যায়ন পদ্ধতি সেটা মোটেও আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর না। যেভাবে পরীক্ষাটা হয়েছে সেটাও আসলে পরীক্ষা কিনা আদৌ সেটাও আমার সন্দেহ হয়। মূল্যায়ন পদ্ধতি বা কারিকুলাম পদ্ধতি এমনভাবে তৈরি করা হোক যে আমাদের ভবিষ্যতের জন্য সেটি কার্যকরী হোক। যে মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, অ্যাসিওর করছি যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে। আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যাপাবিলিটি বা আসপেক্টের কথা চিন্তা করেই আমাদের এই মূল্যায়ন পদ্ধতিতে আমরা যাচ্ছি। বার্ষিক পরীক্ষার জন্য নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত এনসিটিবির। 30% শিক্ষণকালীন এবং 70% লিখিত পরীক্ষা থাকবে বহু নির্বাচনী, সংক্ষিপ্ত ও প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। তাঁতের কাজ অনেকে সাইরা দিয়ে দিয়ে কতকে গার্মেন্টসে গেছে গা, কত জনের রাজের কাজে গেছে, কত জনের সুতারের কাজে গেছে। বেচা বিক্রি নাই, এই জন্য আমরা পোষায় না, বাদ দিয়ে অন্যের জায়গায় এখন কাজ করি। শাড়ির দাম লাগে 1500, বিক্রি হয় 1300। 30-40টা তাঁত আমি চালাইছি, এখন বর্তমানে একটাও নাই। সরকারি বেসরকারিভাবে তাদের যদি সাপোর্ট দেওয়া যেত তাহলেও তারা একটা পর্যায়ে উঠে আসতে পারত। অচল তাঁত চালু করার জন্য কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন তাতে অপারেশনাল অবস্থায় আসতে পারে সেজন্য কিন্তু আমরা বন্ধ তাতে কিন্তু আমরা ঋণ দেই। বৈশ্বিক মন্দা ও মূল্যস্ফীতি, বাস্তবসম্মত পরিকল্পনার অভাব, বাজার হারাতে বসেছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদে নিয়েও থাকছে বিস্তারিত প্রতিবেদন। তবে শুরুতেই শিক্ষাক্রম এবং পরীক্ষা পদ্ধতি প্রসঙ্গ। জাতীয় শিক্ষাক্রম 2022-এর সাথে চলমান মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা শুরু থেকেই। এই শিক্ষাক্রমের মূল্যায়ন নিয়ে এসেছে এক এক সময় এক এক সিদ্ধান্ত। এর আগে সৃজনশীল পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি। তাই তো শিক্ষার্থী লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করলো তা যথাযথভাবে মূল্যায়ন করতে ইতিমধ্যে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। সংস্থাটির দাবি, এতে পড়াশোনার মনোযোগ বাড়বে শিক্ষার্থীর। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। 2010 সালে মাধ্যমিকে প্রথমবার বাংলা এবং ধর্ম শিক্ষা বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। পরে পর্যায়ক্রমে অন্য বিষয়গুলো এই পদ্ধতির আওতায় আসে। মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও সৃজনশীল। প্রশ্নে একটি উদ্দীপকের আলোকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক এই 4 ধরনের উত্তর লিখতে হতো। অবশ্য পরে এই সৃজনশীল পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি। এরপর প্রণীত হল জাতীয় শিক্ষাক্রম 2022, যা 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু। কিন্তু এটি করতে গিয়ে ধরা পড়ে নানা অসঙ্গতি। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এর মূল্যায়ন পদ্ধতি নিয়ে। কখনো বলা হয়েছে লিখিত পরীক্ষা নয়, পুরোটা হবে শিক্ষণকালীন মূল্যায়ন। আবার কখনো 65% লিখিত আর 35% শ্রেণীভিত্তিক মূল্যায়নের কথা। সবশেষ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দেখা গেছে মোট 5 ঘন্টার পরীক্ষা হয়েছে, যেখানে 2 ঘন্টা বিভিন্ন অ্যাক্টিভিটিস আর 3 ঘন্টা লিখিত পরীক্ষা। সারা দেশে একই প্রশ্নে মূল্যায়ন হয়, যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত। তবে মূল্যায়নের বিতর্কে আরও ঘি ঢালে আগের রাতের প্রশ্নফাঁস। সেই প্রশ্নের সমাধানও আবার ইউটিউবে মিলে যায়। তারপর মূল্যায়নের সময় আবার বই দেখে লেখার সুযোগ। সব মিলিয়ে এক হযবরল অবস্থা। এমন মূল্যায়নে অনেক শিক্ষার্থী ও অভিভাবকই তিক্ত বিরক্ত। এই যে মূল্যায়ন পদ্ধতি সেটা মোটেও আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর না। আমাদের মূল্যায়ন পদ্ধতি বা কারিকুলাম পদ্ধতি এমনভাবে তৈরি করা হোক যে আমাদের ভবিষ্যতের জন্য সেটি কার্যকরী হোক এবং আমরা দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি। আমার তো মনে হয় না আমার বাচ্চা তেমন কিছু শিখছে বা ওইভাবে যেভাবে পরীক্ষাটা হয়েছে সেটাও আসলে পরীক্ষা কিনা আদৌ সেটাও আমার সন্দেহ হয়। মূল্যায়ন আসার পরে ও কোনো পড়ালেখাই করতো না, পড়তে বসতে বললে পড়ে নাই। দেশের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এই হযবরল মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি ফিরছে সৃজনশীল পদ্ধতিতেই নাকি অন্য কিছু? নতুন যে পরীক্ষা পদ্ধতি আসছে তাতে শিক্ষার্থী কি তাহলে আগের মতোই ফিরবে পড়ার টেবিলে? জানবো তারই আদ্যোপান্ত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইতোমধ্যে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% লিখিত পরীক্ষা। লিখিত 70%-এর জন্য 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে, যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন,
প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন। এনসিটিবি বলছে শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করতে পারলো তা যথাযথভাবে মূল্যায়ন করতেই নতুন পরীক্ষা পদ্ধতি। এ বিষয়ে চলতি সপ্তাহেই পরিপত্র জারি হবে। আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যাপাবিলিটি বা আসপেক্টের কথা চিন্তা করেই আমাদের এই মূল্যায়ন পদ্ধতিতে আমরা যাচ্ছি এবং আশা করি এটা সবাই মিলে আমরা একটা ফ্রুটফুল ইফেক্টিভ পরীক্ষা পদ্ধতি বা সিস্টেম আমরা চালু করব, যেটা সবার জন্যই উপকার বয়ে আনবে। নতুন পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা পড়ার টেবিলমুখী হবে বলেও দাবি এনসিটিবির। যে মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, একটু অ্যাসিওর করছি যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে, শিক্ষার্থীরা পড়ে ক্লাসরুমে যে শ্রেণীকক্ষে যেয়ে তারা বিষয়ে তাদের যে লব্ধ জ্ঞান, সেই লব্ধ জ্ঞানকে তারা অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবে এই পরীক্ষা পদ্ধতিতে। আর 2026 সালে কোন পদ্ধতিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে সে ব্যাপারেও শিগগির সিদ্ধান্তে আসবে কর্তৃপক্ষ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। বন্যার কারণে কুমিল্লায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একদিকে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে বানের জলে অসংখ্য শিক্ষার্থীর বই খাতা সহ শিক্ষা উপকরণ ভেসে গেছে। স্কুল খুললেও খোদ শিক্ষকরাই ভাঙা সড়কে স্কুলে আসতে হিমশিম খাচ্ছেন। তাছাড়া আশ্রয়কেন্দ্র এখনও চালু থাকায় এখনই শুরু করা যাচ্ছে না পাঠদান কার্যক্রম। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। কুমিল্লায় বন্যার পানি নামছে আর ভেসে উঠছে ধ্বংসস্তূপ। কোথাও ধসে পড়া ঘর, কোথাও আবার বানের জলে ভেসে গেছে মাথা গোজার ঠাই। কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিও ব্যাপক। বানের জলে ভেসে গেছে অনেক শিক্ষার্থীর শিক্ষা উপকরণ। স্কুলে আসার সড়কও নষ্ট হয়ে গেছে। তাই কবে নাগাদ এসব শিক্ষার্থী বই নিয়ে পড়ার টেবিলে বসবে তার উত্তর নেই কারো কাছে। আমাদের এতটুকু পানি আর কি ঘরের ভিতরে, আমরা স্কুলে আসতে পারি না পানির জন্য। বই খাতা, ঘর বাড়ি অনেক কিছু ক্ষতি হয়েছে। আমাদের বই খাতা মাদ্রাসার যাওয়ানোর কোনো ব্যবস্থাই নেই। রাস্তাঘাট ভাঙে, এই জন্য পানির জন্য আসতে পারি না। স্কুল খোলা আর আশ্রয় কেন্দ্রে মানুষজন থাকে এই জন্য। কুমিল্লায় 93,000 মানুষ আশ্রয়কেন্দ্র হিসেবে বেছে নেয় শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন। পানি নামলেও ঘরে ওঠার পরিবেশ না থাকায় অনেকেই রয়ে গেছেন স্কুলগুলোতে। পুনর্বাসনের সহযোগিতা না পেলে আগামী দিন নিয়ে উৎকণ্ঠিত ক্ষতিগ্রস্তরা। বাড়িঘর ছাড়িয়ে পানি এসে থাকার বাড়ি নেই, আমরা আশ্রয় করে এসে আশ্রয় নিয়েছি। বাড়িঘর যে অবস্থা, আমরা যাওয়া আমাদের সম্ভব না। রাস্তাঘাট ভাঙা, অনেক পরিবেশও ভালো না। আমরা দুশ্চিন্তায় আছি যে আমরা দুর্দিনে আমরা কোথায় যাব, কি করব। আমরা যদি নিচে যাইও বারান্দায় থাকি, তাইলে আমরা ওদের আশ্রয় দিতে হবে। আমরা যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। আশ্রয় নিয়েছি, অনকা বাড়ি ঘর দুয়ার আমরা ভাঙ্গিয়ে গেছে, তারপরে পানি নামছে, এখন আমরা বাড়ি ঢুকতে পারি না। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এখনও বেশিরভাগ আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে পারেনি। তাই শিক্ষা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এদিকে সড়কের বেহাল দশায় কিভাবে পাঠ কার্যক্রমে যুক্ত হবে শিক্ষার্থীরা তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসীরা। বিদ্যালয়টি কিন্তু আশ্রয়কেন্দ্র, এই বিদ্যালয়তে এখনো তারা বাড়িতে যাইতে পারতেছে না। তাদের বাড়ি ঘরে আসলে সমস্যা। শিক্ষার্থীরা স্কুলে আসবে, সেজন্য তাদের রাস্তাঘাটের একটু উন্নতি, সংস্কার বা পুনর্বাসন যেটা বলি আমি, সেটা করা দরকার। ডায়রিয়া, চুলকানি, এরপর অ্যালার্জি জাতীয় যে রোগগুলো ওইখানে এইগুলো খুব বেশি হইতেছে। তাই এখানে আমরা যা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, এখানে আরো উন্নত মানের চিকিৎসা এখানে দরকার। চলমান বন্যায় জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 639টি প্রাথমিক বিদ্যালয়। এখনই শিক্ষা কার্যক্রম শুরু করা যাচ্ছে না 104টি প্রাথমিক ও 340টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষা সামগ্রী হারানো শিক্ষার্থীদের মাঝে আবারও বই বিতরণ করা হবে বলছেন শিক্ষা কর্মকর্তা। 478টা শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মোট 328টা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র আছে। এখন আশ্রয়কেন্দ্র যেগুলো আছে তাদের যদি কোনো বিকল্প করা যায় তাহলে আমরা সেগুলো তো শ্রেণী কার্যক্রম চালু করতে পারবো। বন্যায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও ব্যাপক। এলজিইডির 1000 কিলোমিটার ও সওজের 100 কিলোমিটার সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আরও কয়েকশো কিলোমিটার গ্রামীণ সড়ক সহ 35টি ব্রিজ কালভার্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হলে
পাঠদান কার্যক্রমেও তার নেতিবাচক প্রভাব ফেলবে। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। এক বছরেই 3 দফা বন্যা, এতে আউশ আবাদে 70% বেশি বিপর্যয়ের পর এবার আমন আবাদেও বড় ধাক্কা খেলেন হবিগঞ্জের কৃষকরা। সাম্প্রতিক বন্যায় নষ্ট হয়েছে জেলার 6টি উপজেলার বিস্তীর্ণ আমনের ক্ষেত। সেই সাথে বীজতলা নষ্ট হওয়ায় উভয় সংকটে পড়েছেন চাষিরা। তবুও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের কৃষক তাহির মিয়া 3 বিঘা জমিতে আমন রোপণের 5 দিন পরই তলিয়ে যায় বন্যার পানিতে। 1 সপ্তাহের বেশি পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে পুরো জমি। এখন পানি নামায় পচে যাওয়া চারা পরিষ্কার করছেন তিনি। সেই সাথে নতুন করে আবারও স্বপ্ন বোনার আপ্রাণ চেষ্টা তার। পানি ভাই গলা পানি আছে, এখন এটা নষ্ট হয়েছে, গুড়ি হচ্ছে গেছি, এখন এটা দুয়াইরা একবার রইতেছে, কিতা ব্যবস্থা করার নাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জেলায় 88,320 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এর মধ্যে আবাদ হয়েছিল 38,095 হেক্টর। তবে বন্যায় ক্ষতি হয়েছে অন্তত 3,183 হেক্টর আমনের ক্ষেত। কৃষকরা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন বীজতলা নষ্ট হয়ে যাওয়ায়। জেলায় আবাদ হওয়া 4,433 হেক্টর বীজতলার মধ্যে 3,346 হেক্টর নষ্ট হয়ে গেছে। আমন ধান রোপণ করছিলাম, ওই যে ভাদ্রমাইয়ার রচ্ছে জমিন এগুলা রোপণ করছিলাম, এগুলা এই সব এই বাদে লুয়ে গেছে। জ্বালা জুলো কেউ উঠছিল, এরপর আবার পানি হয়েছে, বহুত পানি হয়েছে, ওখানেও জমিনও পানি আছে। রোপণ করছি, এগুলো মনে করেন যে পানি লিয়ে গেছি। এখন আমাদের অনেক ক্ষতিগ্রস্তর মাঝে আমরা আছি বর্তমানে। যদি সরকার কোনো সহযোগিতা করে আমরা বাচ্চা গেলাম, আমরা রেন্ট ফেন্ট করে বহুত সমস্যা আছে, বাড়ি ঘর তো গেছে, ওই জমিনও গেছে। আমরা বন্যার পানি নেমে যাওয়ার পর আবারও চাষাবাদ শুরু করেছেন কৃষকরা। তবে চলতি বছর আমন উৎপাদনে দ্বিগুণের বেশি খরচ গুনতে হবে তাদের। তবে আমন আবাদের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় সংকট চারা না পাওয়া। যদিও কৃষি বিভাগ বলছে কৃষকদের চারার যোগান দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু এবার বন্যার পানি সর্বশেষে ঢুকেছে, ওইসব জমিতে হয়তোবা লেট আমনের আবাদ করা সম্ভব হবে না। ওইসব জায়গায় আমরা শীতকালীন শাকসবজির প্রণোদনার সার বীজ সরবরাহের জন্য সরকারের কাছে সুপারিশ করেছি। কৃষি বিভাগ বলছে বন্যার কারণে চলতি বছর লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ করা সম্ভব হবে না। এর আগে দ্বিতীয় দফা বন্যায় জেলায় আউশ আবাদ 70% বেশি বিপর্যয় ঘটে। কাজল সরকার, এখন, হবিগঞ্জ। বৈশ্বিক মন্দা, মূল্যস্ফীতি সহ মহাজনদের বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে বাজার হারাতে বসেছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। একের পর এক লোকসানের মুখে পুঁজি হারিয়েছেন অনেক বনেদি ব্যবসায়ী। ঋণের জালে আটকা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক তাঁত মালিক। এতে গৌরব হারাতে বসেছে প্রায় 200 বছরের ঐতিহ্যের অংশ এই তাঁত শিল্প। কাউসার আহমেদের তথ্য ও শোভন দাসের তোলা ছবিতে বিস্তারিত। টাঙ্গাইলে প্রায় 200 বছরের ঐতিহ্যের অংশ তাঁত শিল্প। তাঁতের তৈরি পোশাকের মধ্যে দেশ জুড়ে এক নামে পরিচিত টাঙ্গাইলের শাড়ি। তবে সিন্ডিকেট সহ নানা কারণে যশ হারাচ্ছে এই শিল্প। ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁত মালিক ও শিল্প শ্রমিকরা। তাঁতের কাজ অনেকে ছাইরা দিয়ে দিয়ে কতকে গার্মেন্টসে গেছে গা, কত জনের রাজের কাজে গেছে, কত জনের সুতারের কাজে গেছে। বেচা বিক্রি নাই, এই জন্য আমরা পোষায় না, বাদ দিয়ে অন্যের জায়গায় এখন কাজ করি। শ্রমিক এবং মধ্যভোগীদের যে একটা সুষম বন্টনের অভাব, সেটাও তাঁতপল্লীকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সংকটে পড়ে নানা সময়ে ঋণগ্রস্ত হয়ে ভিটেমাটি হারানোর মতো অবস্থা অনেক তাঁত মালিকের। এই যেমন টাঙ্গাইল শাড়ির রাজধানী দেলদুয়ার উপজেলার পাথরাইলের জগন্নাথ রাজবংশী। স্বাধীনতার আগে থেকে তাঁত শিল্পের একজন উদ্যোক্তা। তাঁতের শাড়ির অন্যতম বড় ব্যবসায়ী এখন পুঁজি হারিয়ে নিঃস্ব। 65 শতক জমির উপরে করা বাড়িসহ সর্বস্ব বিক্রি করে এখন ভাড়া থাকেন ছোট্ট একটি কক্ষে। বাসা ভাড়া দিতেও হিমশিম অবস্থা তার। আস্তে 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 নিঃস্ব হয়ে গেছি। এখন এই যে নুরুম মিয়ার বাড়িতে ভাড়া থাকি, আর ভাড়ার টাকা জুড়ে আসে না। ওই মেয়ে যদি আমার ভাড়ার টাকা না দিত, তাহলে আমার বাড়ি ছেড়ে দিতে হইতো। তার মতো একই গ্রামের শ্যামল মণ্ডল সহ
পাথরাইলের হাজার হাজার তাঁত মালিকের অবস্থা অনেকটাই অভিন্ন। সর্বস্ব খুঁয়ে পেশা ছেড়েও জীবন চালানো কঠিন হয়ে পড়েছে তাদের। শাড়ির দাম লাগে 1500, বিক্রি হয় 1300, এই কারণে বাদ দিয়ে দিলাম। সব কিছুর দাম বাড়ছে, আপনার সুতার দাম, কারিগরের দাম, এই সেই A to Z। তাতে 30-40টা তাঁত আমি চালাইছি, আর এখন বর্তমানে একটাও নাই। স্থানীয়রা বলছেন, তাঁতের সেই খটখট শব্দে এখন আর আগের মতো ঘুম ভাঙে না। মহাজনদের বাস্তবসম্মত পরিকল্পনার অভাব এবং বাজার ব্যবস্থা গড়ে না ওঠা সহ নানা কারণে পাথরাইলে কমেছে তাঁতিদের সংখ্যা। এ অবস্থায় আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে শাড়ির পাশাপাশি লুঙ্গি, থ্রিপিস ও গামছা সহ অন্যান্য পোশাক তৈরি করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদি এই বিষয়গুলা যদি তাদের ভিতরে বোধ হয় না যে আমাদের এই শিল্পটাকে বাঁচাইতে হবে, তাহলে সম্ভব। সরকারি বেসরকারিভাবে তাদের যদি সাপোর্ট দেওয়া যেত, তাহলেও তারা একটা পর্যায়ে উঠে আসতে পারত। তাঁত বোর্ড বলছে, বৈশ্বিক মন্দা, মুদ্রাস্ফীতি সহ নানা কারণে টাঙ্গাইল শাড়ির বাজার জৌলুস হারাতে বসেছে। এ অবস্থায় তাঁত ও তাঁতিদের সুদিন ফেরাতে প্রশিক্ষণের পাশাপাশি স্বল্প সুদে ঋণ দেয়া হচ্ছে। অচল তাঁত চালু করার জন্য কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, আমাদেরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন তাতে অপারেশনাল অবস্থায় আসতে পারে, সেজন্য কিন্তু আমরা বন্ধ তাতে কিন্তু আমরা ঋণ দেই। টাঙ্গাইল শাড়ির রাজধানী দেলদুয়ার উপজেলার পাথরাইল এলাকায় 60,000 তাঁত থাকলেও বর্তমানে মাত্র 6,000 তাঁত রয়েছে। এখন টাঙ্গাইল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে প্রায়ই ঘটছে প্রাণহানি। এতে সীমান্ত এলাকায় বিরাজ করছে আতঙ্ক। সবশেষ গেল 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় BSF এর গুলিতে মারা যান শিক্ষার্থী স্বর্ণা দাস। প্রায় 2 দিন পর কিশোরের মরদেহ ফেরত পায় পরিবার। মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা, বাকরুদ্ধ বাবা। বিস্তারিত জানাবেন MA হামিদ। কোনোভাবেই থামছে না সীমান্ত হত্যা। প্রায় ঘটছে BSF এর গুলিতে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা। পরিসংখ্যান বলছে, শুধু 2023 সালেই প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তরক্ষীর গুলিতে মারা গেছে 28 বাংলাদেশি। চলতি বছর সবশেষ ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে প্রাণ ঝরে মৌলভীবাজারের কিশোরী স্বর্ণা দাসের। কথা ছিল, গেল 1 সেপ্টেম্বর মায়ের সাথে সীমান্ত পাড়ি দিয়ে যাবে মামার বাড়ি। তবে সীমান্ত পাড়ি দিতেই BSF এর হাতে ধরা পড়েন তারা। বাঁচার জন্য আকুতি করেও রেহাই পায়নি স্বর্ণা। বুলেটের আঘাতে রক্তাক্ত হয় তার বুক। মায়ের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সন্তান। 2 দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দেয় ভারত। স্বর্ণার বাড়িতে কেবল শোকের ছায়া, শোকাচ্ছন্ন পুরো এলাকা। বইনার মাতারা তো গেছিলাম মামার সাথে বর্ডারের পারে দেখা করার লাগে, কিন্তু দালালের চক্করে পড়ার কারণে তারা রাত্রির সময় তারা নিয়ে গিয়া এই দুর্ঘটনা করছে। 3 ভাই ও 2 বোনের সংসারের সবচেয়ে ছোট ছিল স্বর্ণা। স্বপ্ন দেখত পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, অথচ ঘাতকের বুলেটে অকালেই প্রাণ গেল তার। এমন মৃত্যুর দায় কার? এই প্রশ্ন এলাকাবাসী ও তার সহপাঠীদের। অবিলম্বে সীমান্ত হত্যার বিচার দাবি করেন তারা। সে তো আর আন্তর্জাতিক লাইন বুঝে না, সে তো আর দেশীয় লাইন বুঝে না। এই লাইনে পাড়া দেওয়ার জন্য তার জীবন দিতে হলো। সোনা খুবই ভালো ছিল, সে আমাদের সাথে পড়তো নিরুদ্বের উচ্চ বিদ্যালয়ে। খুবই দুঃখ লাগছে, ও BSF গুলি করে মেরে ফেলেছে। না মারিয়া যে এমনি যদি রাখতো তাইলে যেতাম, তাও তো ওই তো না, মানুষটা বাঁচিয়ে থাকলো না। ক্লাস 8-এর ছাত্রী, ছোট বাচ্চা মেয়ে, ওর গায়ে গুলি করার, তার তো এটা মানবাধিকার লঙ্ঘন। এর মধ্যে সীমান্তে হত্যার বিরুদ্ধে মশাল মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। শিগগিরই এমন হত্যা বন্ধের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিও করা হয় সেখানে। গণহত্যা চালাচ্ছে প্রতিনিয়ত আমার বাঙালি ভাইয়েরা, আমার বাংলাদেশি ভাইয়েরা শহীদ হইতেছে। তো আমরা এর তীব্র নিন্দা জানাই। আগামীতে যাতে এই ধরনের সীমান্তে কোনো হত্যা করা না হয়, তার স্থায়ী ব্যবস্থা করার জন্য ভারত সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইল। যেহেতু ভারতে মামলা গ্রহণ করেছেন এবং যথারীতি পোস্টমর্টেম করেছেন, বাংলাদেশের কাজ নেই। আমরা বাংলাদেশে প্রাপ্ত হয়ে লাশের আত্মীয় স্বজনকে আমরা যথাযথভাবে বুঝিয়ে দিয়েছি। প্রায় সীমান্তে BSF এর গুলিতে প্রাণ যাচ্ছে বাংলাদেশিদের।
যারা সাধারণ মানুষকে প্ররোচনা দিয়ে রাতের আধারে ভারতে দেয়ার কথা বলে সীমান্ত হত্যা করাচ্ছে তাদের চিহ্নিত করেও বিচারের আওতায় আনার দাবি সবার। এখন মৌলভীবাজার। একটা বিরতি নিয়ে ফিরছে এখন সকালে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। খুলনার পাইকারি বাজারে কমেছে মাছের দাম। সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের মাছের দাম কমেছে 20 থেকে 50 টাকা পর্যন্ত কেজিতে। তবে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1700 টাকা। এ বিষয়ে আরও জানাতে নগরের রূপসা পাইকারি মাছ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, শুভ সকাল। জানাবেন যে মাছ বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে যে অস্বস্তি ছিল, এই যে দাম কমলো তাতে কিছুটা স্বস্তি মিলছে কিনা? কোন মাছে কত টাকা করে দাম কমেছে? শাফিন, আপনাকেও শুভ সকাল। গত কয়েকদিন ধরেই কিন্তু খুলনাতে মাছের যে দাম সেটি কিন্তু কমতে শুরু করেছে। আজকে মাছের বাজারে দাম কিন্তু অনেকটাই কম, বাজারে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে। আজকে আমি রয়েছি রূপসা পাইকারি যে মাছ বাজার, সেখানে চাষের এবং সামুদ্রিক মাছের দাম কিছুটা কমলেও কিন্তু ইলিশের দাম অনেকটাই চড়া রয়েছে বাজারে। আপনি যে ইলিশটি দেখছেন আজকে, এই জাটকা ইলিশ, এই ছোট সাইজের ইলিশ কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত কেজিতে। এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে, প্রায় সব ধরনের মাছে কিন্তু দাম কমেছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে সামুদ্রিক মাছ থেকে শুরু করে চাষের যে মাছ রয়েছে সব ধরনের মাছে কিন্তু দাম অনেকটাই কমে এসেছে। আজকে চাষের মাছের মধ্যে যেমন রয়েছে রুই মাছ বা কাতলা মাছ। রুই মাছ কিন্তু আজকে কেজি সাইজের রুই মাছ বিক্রি করা হচ্ছে 280 টাকা করে, যেটি কিন্তু গত কয়েকদিন ধরেই ছিল 200-300 টাকার মধ্যে। এরপরে রয়েছে কিন্তু পাঙ্গাস মাছ। বাজারে কিন্তু প্রচুর পাঙ্গাস মাছ আমরা দেখতে পেয়েছি আজকে, তা কিন্তু বিক্রি করা হচ্ছে 180 টাকার পাঙ্গাস আজকে 120 টাকায়। এছাড়াও শিং মাছ রয়েছে চাষের, সেটি কিন্তু 400 টাকা করে কেজি বিক্রি করা হতো, আজকে বিক্রি করা হচ্ছে 360 টাকা করে। এছাড়াও পাবদা বিক্রি করা হচ্ছে 300 টাকায়, কই মাছ বিক্রি করা হচ্ছে 160 টাকায়। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি যখন অনেকটাই বেড়ে যায় তখন কিন্তু সব ধরনের মাছেরই দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। বর্তমানে কিন্তু সেই অবস্থায় রয়েছে। বর্তমানে কিন্তু চাষের মাছের পাশাপাশি সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই ভালো। এর পাশাপাশি চাহিদা যেমনটা রয়েছে, চাহিদার তুলনায় কিন্তু বাজারে মাছের সরবরাহ অনেকটাই ভালো বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এখানে কিন্তু যে মাছগুলো বাজারে আজকে রয়েছে তা কিন্তু চাহিদার তুলনায় বেশ ভালোই রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি আজকে সামুদ্রিক মাছের সরবরাহ কিন্তু অনেকটাই ভালো রয়েছে। এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগামী দিনগুলোতে কিন্তু আরও ভালো মাছ পাওয়া যাবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে চাষের যে মাছগুলো রয়েছে, চাষের মাছের যে সরবরাহ সেটি কিন্তু মোটামুটি রয়েছে। তবে আর কিছুদিন পরেই নতুন মাছ বাজারে আসবে চাষের মাছগুলো, এবং এই চাষের মাছ তোলার পরেই কিন্তু দাম আরও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে চাষের মাছের। তো শাফিন, এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সর্বশেষ খবর। সহকর্মী রামিম চৌধুরী খুলনা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন মাছ বাজারের পরিস্থিতি। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত শুরু হয়েছে বরগুনায়। এতে সাগর থেকে ফিরে আসছেন অনেক জেলে। এছাড়া ভারী বর্ষণে ভাঙন আতঙ্ক তৈরি হয়েছে। এ নিয়ে জানাতে বরগুনা বিষখালী নদীর পাড় থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে বরগুনার আবহাওয়া পরিস্থিতি সকাল থেকে কেমন? নিশ্চয়ই বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে। যারা জেলেরা রয়েছেন বিষখালীতে, খরস্রোতা নদী, তারা কি মাছ শিকারে বের হতে পারছেন কিনা? শাফিন, এই উপকূলের আবহাওয়ার গতি প্রকৃতি বোঝা বেশ কঠিন। কখনো মেঘ, কখনো বৃষ্টি। সকাল থেকে আমরা দেখেছি এখানে টানা বৃষ্টিপাত হচ্ছে, এখন একেবারে ঝলমলে রোদ উঠেছে সেখানে। এই আবহাওয়ার গতি প্রকৃতি বুঝতে না পেরে এখানকার যে জেলেরা রয়েছেন, কৃষকরা রয়েছেন, তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের কিন্তু একটা প্রাণের দাবিও ছিল যে বরগুনায় একটি পূর্ণাঙ্গ আবহাওয়া স্টেশন নির্মাণের, কিন্তু সেটি এখন পর্যন্ত কোনো বাস্তবায়নের কোনো লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি না। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল থেকে আমরা দেখেছি যে আবহাওয়া এখানে পরিস্থিতি
অবনতি ঘটতে শুরু করেছে, বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে আরো আকাশে মেঘ রয়েছে, মেঘের ঘনঘটা রয়েছে এখন যেখানে সেখানে আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপটি ছিল সেটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং এটি আরো ঘনীভূত হয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে যে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেক্ষেত্রে সমুদ্র উত্তাল থাকার কারণে যে সমুদ্রগামী যে জেলেরা রয়েছে বরগুনার, তারা কিন্তু অনেকেই ফিরে এসেছেন। অনেকে যে ফিরে এসেছিলেন মাছ নিয়ে, তারা কিন্তু এখন যেতে সাহস করছে না বলে আমাদের জানিয়েছেন। আর এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে ভেহিকলস গুলো ফিরে আসলেও এখানকার যে বড় বড় ৩টি নদী রয়েছে, বিষখালী, পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীতে অনবরত কিন্তু ইলিশ শিকার করা হয়। এখানকার জেলেরা যারা আছেন ছোট নৌকায়, ছোট ট্রলারে করে তারা মাছ শিকার করেন। সেক্ষেত্রে তারা কিন্তু আমরা দেখেছি যে বিষখালী নদী শান্ত রয়েছে এখনো পর্যন্ত এবং তারা তাদের যে মাছ ধরার কার্যক্রম অব্যাহত রেখেছেন। যদিও জেলে পল্লীগুলোতে কিন্তু একটু শঙ্কার লক্ষ্য করেছি আমরা, কেননা আমরা দেখেছি যে সমুদ্র উত্তাল থাকার কারণে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রতি বছরই জানমালের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়ে থাকে জেলে পরিবারগুলোর। বিশেষ করে গত 18 বছরে 192 জন জেলে নিখোঁজ হওয়ারও কিন্তু ঘটনা ঘটেছে উপকূলীয় জেলা বরগুনার শুধুমাত্র পাথরঘাটা উপজেলায়। এবং এখানে তাদের শঙ্কার আরো একটি কারণ রয়েছে, ভারী বর্ষণ যদি সৃষ্টি হয় তখন কিন্তু এখানে যে তীরবর্তী এলাকার মানুষগুলো রয়েছেন, বিশেষ করে তীরবর্তী এলাকায় জেলেরাই থাকেন, জেলে পরিবারগুলোই থাকেন, তাদের কিন্তু ভাঙনের একটা শঙ্কা থাকে। সেই শঙ্কার ফলে তারা কিছু আতঙ্কিত রয়েছে। কিছুক্ষণ আগে ঝলমলে রোদ দেখেছেন, এখন আবার কিন্তু সেই মেঘে ঢেকে যাচ্ছে উপকূল এবং এভাবেই কিন্তু এখানকার গতি প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে থাকে। তো এখানকার যে জেলেরা রয়েছেন তারা আগের থেকে বেশ সতর্কতা অবলম্বন করছেন। তারা কিন্তু এখন মাছ ধরার ক্ষেত্রে কিছুটা এখানকার যে আবহাওয়া অফিস না থাকার কারণে তারা অনলাইন ইন্টারনেট ঘেঁটে তারা কিন্তু সেই আবহাওয়ার গতি প্রকৃতি জেনে তারপর মাছ শিকার করতে যাচ্ছেন। তো শাফিন, এই ছিল বরগুনা থেকে আবহাওয়া পরিস্থিতি এবং জেলেদের মাছ শিকারের সব শেষ তথ্য। জিয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন বরগুনা থেকে। এখন সকালে একটা বিরতির পর ফিরবো, আবারও সঙ্গেই থাকবেন। বিরতির পর স্বাগত, আবারও দেখছেন এখন সকাল। যশোর পৌরসভার অধীনে সড়ক 299 কিলোমিটার, এর মধ্যে 33% সড়ক চলাচলের অনুপযোগী। বেহাল সড়কে চলাচলে দুর্বিষহ অবস্থা স্থানীয়দের। এ বিষয়ে জানাতে শহরের MM কলেজ এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন কোন সড়কগুলো একেবারেই চলাচলের অনুপযোগী, একই সঙ্গে সড়ক মেরামতের জন্য কোনো উদ্যোগ রয়েছে কিনা, দায়িত্ব কাদের বর্তায়? যশোর পৌরসভার আয়তন হচ্ছে 14.72 বর্গ কিলোমিটার। এখানে প্রায় 3 লাখের উপরে জনসংখ্যা রয়েছে। এই জনসংখ্যা আসলে যে মানুষগুলো চলাচল করে 299 কিলোমিটার যে সড়ক রয়েছে সেই সড়ক ধরে চলাচল করে। তবে আমরা দেখেছি যে সড়কগুলো রয়েছে তার ভেতরে প্রায় 33% সড়কই অকেজো হয়ে রয়েছে এবং চলাচলের অনুপযোগী রয়েছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি যশোরের MM কলেজ রোড, এই অঞ্চলে খড়কি, শঙ্করপুর, এই সমস্ত অঞ্চলের কিন্তু সড়কগুলো আমরা দেখেছি যে বেহাল অবস্থা রয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে 299 কিলোমিটার যে সড়ক রয়েছে এর মধ্যে বিটুমিনের কার্পেটিং সড়ক রয়েছে 188 কিলোমিটার, সিমেন্ট বালির ঢালাই সড়ক রয়েছে 30 কিলোমিটার, ইট বিছানো সড়ক রয়েছে 51 কিলোমিটার এবং যে মাটির রাস্তা সেটি রয়েছে 30 কিলোমিটার। এই যে সড়ক রয়েছে এই সড়কের কিন্তু প্রায় 33% অকেজো হয়ে রয়েছে এবং মানুষের চলাচলের অনুপযোগী বলা হচ্ছে। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে তারা বিভিন্ন সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন। আমি যে সড়কটি দাঁড়িয়ে রয়েছি এই সড়কটি নির্মাণেও তারা বলছেন যে উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ে আশ্বাস দেওয়া হয় কিন্তু সড়কগুলো মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয় না। তারই পরিপ্রেক্ষিতে এই সড়কগুলো এই অবস্থার সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে দেশের যে দক্ষিণ অঞ্চলে সর্ববৃহৎ বিদ্যাপীঠ MM কলেজ রয়েছে, সেই MM কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে চলাচল করে। প্রায় 25 থেকে 26 হাজার শিক্ষার্থী রয়েছে। সেই সড়কটি কিন্তু এই অবস্থা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে।
এই সড়কটি নয় এবং এই রকম যে সড়কগুলো রয়েছে সে দীর্ঘদিন ধরে মেরামত না করার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং বিটুমিন উঠে কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সড়ক নিয়ে সর্বশেষ খবর। শাপিং। সহকর্মী রিপন হোসেন যুক্ত হয়ে জানাচ্ছিলেন যশোরের সড়কের বেহাল দশা। এবারে ভিন্ন প্রসঙ্গ। আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কলকাতায় ভিড় করতে শুরু করেছেন বাংলাদেশি পর্যটকরা। গেল মাসে আরজিকর কাণ্ডের জেরে কলকাতার নিউ মার্কেটে বেচা কেনার যে মন্দা শুরু হয়েছিল তা পর্যটকদের আনাগোনায় কিছুটা কাটতে শুরু করেছে। তারা ব্যবসায়ীরা মনে করছেন ভিসা জটিলতা দূর হলে পর্যটক সংখ্যা আরও বাড়বে। কলকাতা থেকে কমল দত্তের তথ্য, ছবিতে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসব শুরু হতে আর 1 মাসের বেশি বাকি। এমন সময় জমজমাট থাকে কলকাতার নিউ মার্কেট এলাকা। অথচ গত 1 মাস ধরে নারী চিকিৎসক হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনের জেরে কমে স্থানীয়দের যাওয়া আসা, ভাটা পড়ে উৎসবের বেচাকেনায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের আনাগোনায় আবারও পুরনো জৌলুস ফিরে পাচ্ছে কলকাতার মার্কুই স্ট্রিট। সরগরম হয়েছে নিউ মার্কেট এলাকাও। কাস্টমসের সূত্র বলছে 1 সপ্তাহ আগে ভারতের পেট্রোপোল বেনাপোল বন্দর দিয়ে গড়ে 1000 যাত্রী পারাপার করলেও এখন সেই সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়েছে। গত কয়েকদিন ধরে স্থানীয় হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলে বাংলাদেশি পর্যটকদের ভিড় উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরাও। ইন্ডিয়ান হাই কমিশন থেকে কিছু ভিসা নতুন করে দেওয়া শুরু করেছে, আর সে কারণেই কিছু প্যাসেঞ্জার আস্তে আস্তে বাড়ছে। আমাদের যে ব্যবসায়িক মন্দা ভাবটা ছিল সেটা আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছি। গেল জুলাই মাসে বাংলাদেশে গণ আন্দোলন চলার সময় ভিসা নীতি কঠোর করে ভারত। এখন পুরোপুরি শিথিল করা হলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করে পূজার কেনাকাটা করতে নিউ মার্কেটে আসা বাংলাদেশিরা। ভিসার বিষয়টা একটু সহজীকরণ হবে। বাংলাদেশ সরকার এবং ভারতবর্ষের সরকার যদি বিষয়টা একটু সহজীকরণের ব্যবস্থা করে তাহলে অনেক টুরিস্ট ভারতে আসবে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আবাসিক হোটেলে থাকা খাওয়ার খরচ ও পূজার কেনাকাটায় 50% পর্যন্ত ছাড় দিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় উচ্ছ্বসিত বাংলাদেশি পর্যটকরাও। প্রত্যেকটা দোকানে সেল চলছে, ডিসকাউন্ট চলছে, আপ টু 60%, 70% পর্যন্ত। পূজার আগে মালামাল কিনতে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে অনেক ব্যবসায়ীও আসেন কলকাতায়। গেল 2 মাসে এই দুই দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে অনেকটাই ক্ষতি হয়েছে বলে মনে করেন তারা। এবং এক্সপোর্ট ইম্পোর্টের আরও জায়গাটা আরও প্রসারিত করতে হবে এবং আমাদের এই ভুল বোঝাবুঝির অবসানটা খুব জরুরি হওয়া বলে আমি মনে করি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে, শেষ মুহূর্তে আবারও জমে উঠবে পূজার কেনাকাটা, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এখন পশ্চিমবঙ্গ। এখন সকালে আরেকটি বিরতির পর ফিরব, সঙ্গেই থাকেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বৈশ্বিক শাসন ব্যবস্থার বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন গোয়েন্দা সংস্থা CIA ও MI6 এর প্রধান কর্মকর্তা। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে গোয়েন্দা সংস্থার প্রধানরা বলেন, এই মুহূর্তে রাশিয়া, চীন বা মধ্যপ্রাচ্যের যে কোনো শক্তিকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। প্রতিপক্ষের আঘাত প্রতিহত করতে হলে এই দুই দেশকে একযোগে কাজ করতে হবে। বিস্তারিত সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। কোভিডের ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে না উঠতেই প্রথমে ইউক্রেন রাশিয়া এবং এরপর ইসরায়েল হামাস সংঘাতে ক্রমেই বিভক্ত বিশ্ব রাজনীতি। একদিকে ইউক্রেন, অন্যদিকে ইসরায়েলকে সমর্থন দিয়ে রাশিয়া ও মধ্যপ্রাচ্যের বিরাগভাজন হয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুতে নাক গলিয়ে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে ওয়াশিংটন। চলমান এই ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ ইরানও। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনে হামলা অব্যাহত রাখতে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তেহরান। এ ঘটনার সত্যতা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও ইরানের এমন পদক্ষেপে ইউক্রেন রাশিয়া সংঘাত নাটকীয় মোড় নিতে যাচ্ছে বলে আশঙ্কা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA প্রধান উইলিয়াম বার্নস ও MI6 এর রিচার্ড মোর।
তারা বলেন মস্কো ও তেহরানের মধ্যে একটি উইন উইন চুক্তি হতে যাচ্ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে ইরানকে রাশিয়া সব ধরনের সহায়তা দেবে বলেও মত তাদের। A destabilizing playbook around their region, and we see that in their sponsorship of Lebanese Hezbollah, in their support to Hamas, which enabled them to do the horrors that we saw on October the 7th, what they do with the Iraqi Shia militia who are under their control, what they do with the Houthis. 2022-এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে অর্থনৈতিক ও সামরিক সহায়তার হাত বাড়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইউরোপ জুড়ে চলমান উত্তেজনা ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনায় সম্প্রতি বৈঠক করে ওয়াশিংটন ও লন্ডনের প্রধান দুই গোয়েন্দা সংস্থা CIA ও MI6 প্রধান। আলোচনায় উঠে আসে দুই দেশের সামরিক সহায়তা বাড়ানোর প্রসঙ্গ। AI ও ক্লাউড ডিভাইস ব্যবহার করে পুতিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন এই দুই গোয়েন্দা সংস্থার প্রধান। তবে দুই দেশের সম্মিলিত শক্তি এই প্রোপাগান্ডার রাজনীতি বন্ধ করবে বলেও আশ্বাস দেন তারা। গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণ তুলে ধরে রিচার্ড মোর ও বিল বার্নস আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একসাথে কাজ না করলে বৈশ্বিক শাসন ব্যবস্থা যে কোনো সময় মুখ থুবড়ে পড়তে পারে। এদিকে দুই গোয়েন্দা সংস্থার প্রধান যৌথভাবে কোনো বিবৃতি দেওয়ার ঘটনাকে বিরল বলে দাবি করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাশাপাশি এই সতর্কবার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রস্তাব দিচ্ছেন তারা। It's extremely unusual for the heads of both MI6 and CIA to appear together and make a joint statement. So the theatre of the occasion should not be underestimated. This is clearly a very serious warning from very serious people. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল, 1991 সালে ইউনিয়নের পতনের পর তা মন্থর হয়ে পড়ে। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান ও পুতিনের কূটনীতি আবারও কোনো যুদ্ধের অশনি সংকেত দেখাচ্ছে কিনা সেদিকেই এখন নজর থাকবে বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বিপুল পরিমাণ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে পাকিস্তানের জলসীমায়। 3 বছরের অনুসন্ধানের পর পাওয়া তথ্য অনুযায়ী চলছে উত্তোলনের জন্য গবেষণা। যদিও কয়েক বছরের তেল গ্যাস উত্তোলন প্রকল্পে বিনিয়োগের পরিমাণ অনেক বেশি হলে আমদানি নির্ভরতা থাকবে না বলে জানিয়েছে দেশটির তেল গ্যাস নিয়ন্ত্রক সংস্থা। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এই অনুসন্ধান বদলে দিতে পারে পাকিস্তানের অর্থনীতি। বিস্তারিত জানাবে নিশিতা ব্রহ্ম। দেউলিয়াত্ব ছুঁই করছে পাকিস্তানকে। এমন সময় এলো আশার আলো। নিজেদের সমুদ্র সীমায় বিপুল পরিমাণে জ্বালানি তেল আর প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে দেশটি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ভৌগোলিক জরিপের মধ্য দিয়ে তেল ও গ্যাসের মজুতের অবস্থান নিশ্চিত করতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও নীল জলের এই অর্থনীতির অনুসন্ধান শুরু হবে অদূর ভবিষ্যতে গবেষণা শেষে। তেল আর গ্যাস বের করে আনতে প্রয়োজন পড়বে অনেক বছর। কিন্তু শুধু তেল গ্যাস নয়, এই জলসীমায় আরও মূল্যবান খনিজ খনন করে পাওয়া যেতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা, যা দেশের অর্থনীতির ভাগ্যও বদলে দিতে পারে। বিভিন্ন গণমাধ্যম বলছে এই মজুদ বিশ্বের 4র্থ বৃহত্তম তেল আর গ্যাসের মজুদ হতে পারে। বর্তমানে ভেনিজুয়েলাকে জ্বালানি তেলের মজুদে শীর্ষে ধরা হয়। বলা হয় এই দেশে মজুদ আছে 340 কোটি ব্যারেল জ্বালানি তেল। এরপর শীর্ষ 5-এ রয়েছে সৌদি আরব, ইরান, কানাডা ও ইরাক। তবে দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে এই মজুদ যেমনটা ধরে নেওয়া হচ্ছে শতভাগ তেমন নাও হতে পারে। তারা আরও বলছেন, যদি পুরোটা গ্যাসের মজুদ হয় LNG আর আমদানি করতে হবে না, আর যদি পুরোটা তেলের মজুদ হয় তেল আমদানি করতে হবে না। তবে বিশ্লেষণ আর খনন শুরুর আগে শতভাগ নিশ্চিত না হওয়ার পরামর্শ দেন তারা। দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা বলছে এই অনুসন্ধানে খরচ পড়তে পারে $500 কোটি। সমুদ্রের মধ্য থেকে তেল ও গ্যাস উত্তোলন করতে গেলে সময় লাগবে 4 থেকে 5 বছর। কয়েক বছর ধরেই চরম মূল্যস্ফীতি আর ঋণের বোঝায় বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতি। রাজনৈতিক অস্থিতিশীলতা আর সন্ত্রাসবাদের উত্থানে আরও অস্থিতিশীল হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার এই দেশের আর্থিক ব্যবস্থা। এই তেল আর গ্যাসের সন্ধান স্বস্তি দিলেও খুব দ্রুতই দেশের অর্থনীতিতে অবদান রাখার সম্ভাবনা নেই বললেই চলে। 2023 সালে পাকিস্তান সর্বমোট $1,750 কোটি জ্বালানি তেল আমদানি করে। বর্তমানে দেশের মোট চাহিদার 29% গ্যাস, 85% জ্বালানি তেল, 20% কয়লা আর 50% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হয় ইসলামাবাদের।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানে 235 লাখ কোটি কিউবিক ফিটের গ্যাসের মজুদ আছে। এর মধ্যে 10% উত্তোলন করা যাবে আগামী 1 দশকে। প্রয়োজন পড়বে 2.5 থেকে 3 হাজার কোটি ডলারের বিনিয়োগ। এতে করে কমতে পারে জ্বালানি তেল ও গ্যাসে আমদানি নির্ভরতা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ভিডিও চ্যাটে মা বাবাকে চিনে বড় হওয়া 4 বছর স্পর্শ পাওয়ার আগেই আটকে গেল নতুন পরিবারের কাছে যাওয়ার পথ। কারণ হঠাৎই দেশের বাইরে শিশু দত্তক দেয়া বন্ধ করেছে চীন। টানা 2 বছর দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী থাকায় এবছর নতুন এই পদক্ষেপ ঘোষণা দিয়েছে বেইজিং। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। সালে প্রথমবার বহির্বিশ্বে শিশুদের দত্তক দিতে দুয়ার উন্মুক্ত করেছিল চীন সরকার। এরপর থেকে গেল 3 দশকে 1,60,000-এরও বেশি চীনা শিশু পরিবার খুঁজে পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এদের মধ্যে প্রায় 82,000 শিশু, যাদের বেশিরভাগই মেয়ে শিশু, তাদের ঠিকানা সুদূর যুক্তরাষ্ট্র। 32 বছর পরে এসে দেশের বাইরে শিশু দত্তক দানে ইতি টানল চীন। মা বাবা বেঁচে থাকলেও এককালের কঠোর এক সন্তান নীতির অংশ হিসেবেই দেশটিতে শুরু হয়েছিল বিদেশে শিশু দত্তক দেওয়ার প্রচলন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, আন্তর্জাতিক রীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সীমান্ত পেরিয়ে শিশু দত্তক দেওয়ার নীতি বদলেছে বেইজিং। যদিও এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে চীন থেকে শিশু দত্তক নেওয়ার অপেক্ষায় থাকা পরিবার এবং তাদের কাছে যাওয়ার অপেক্ষায় থাকা শিশু সন্তানদের ওপর এ সিদ্ধান্তের প্রভাব কি হবে তা এখনো স্পষ্ট নয়। 今后除外国人来华收养3代以内旁系同辈血亲的子女和继子女外，不再向国外送养儿童。这符合相关国际公约的精神。我们对有关国家政府收养家庭希望收养中国儿童的愿望和爱心表示感谢。চীন থেকে দত্তক নেওয়া কন্যা সন্তান পেনেলোপ কবে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে সে অপেক্ষায় দিন গুনতে গুনতে 4 বছরের বেশি সময় পার করেছেন ওয়েলশ দম্পতি। বেইজিংয়ের নতুন সিদ্ধান্তে ভুক্তভোগীদের অন্যতম কেন্টাকির লুইসভিলের এই পরিবার। In the intervening years, we had been able to do some video chats with her. It was really special privilege. We've been able to send birthday gifts to her. We know she's, for 5 years, has called me mom. For 5 years, she's called my husband her father. She carries a blanket with her everywhere that has a picture of our family on it. So in her mind, we are her family, and she's been waiting for us. প্রথমবার চীন থেকে 2017 সালে 1 বছর বয়সী এক কন্যা সন্তানকে দত্তক নেন ওয়েলশ দম্পতি। সন্তানের মাধ্যমে চীনের সঙ্গে নিবিড় ঘনিষ্ঠতা আর মেয়ের জন্য নতুন সঙ্গী আনতে চাওয়া থেকে 2019 সালে আরেক সন্তান দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করে শেষও করে ফেলেন ওয়েলশরা। নাম রাখেন পেনেলোপ। সে সময় শিশুটির বয়স ছিল 5 বছর। মাঝে করোনা মহামারীর জেরে চীনের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে নতুন ঠিকানায় পেনেলোপের পা পড়েনি আজও। They've been in limbo for 4.5 years, and many of them I think will benefit by having some closure. Cutting off an option for a child to have a family without any alternatives, realistic alternatives in place, is not a responsible decision. টানা 2 বছর জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী থাকার কারণে চীনের এই নীতি পরিবর্তন। এর আগে গেল মে মাসে বাইরের দেশ থেকে সন্তান দত্তক নেওয়া নিষিদ্ধ করে নেদারল্যান্ডস। প্রক্রিয়া বন্ধ রয়েছে ডেনমার্কেও। জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে 36 বছরের পুরনো এক সন্তান নীতি বাতিলের পর এখন দেশের তরুণ দম্পতিদের বিয়ে ও সন্তান গ্রহণে উৎসাহ দানে জোর প্রচেষ্টা চালাচ্ছে চীনা সরকার। জনসংখ্যা বিস্ফোরণের জেরে 1979 থেকে 2015 সাল পর্যন্ত দেশটিতে এক সন্তান নীতির কঠোর বাস্তবায়নের ভুক্তভোগী অসংখ্য পরিবার। ছেলে সন্তান বংশ এগিয়ে নিয়ে যায় এমন ধারণা থেকে ছেলে সন্তানকে কাছে রাখতে মেয়ে শিশুদের দত্তক দিয়ে দিতেন চীনা অভিভাবকরা। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekontv।